ইতিহাসে আমরা পড়েছি যে আগে কুখ্যাত সমস্ত অপরাধীদের ওই ইংল্যান্ড এই সমস্ত জায়গাকার তাদের বিভিন্ন রকম জায়গায় দ্বীপান্তরে পাঠানো হতো। অস্ট্রেলিয়া সেরকমই একটি উপনিবেশ, আমেরিকাও শোনা যায় আরো অতীতে চলে গেলে সেইভাবেই গড়ে উঠেছে। এবং এখন আর দ্বীপান্তরে পাঠাতে হচ্ছে না, এই পশ্চিমবঙ্গ থেকে এক বিশেষ দ্বীপে এই কুখ্যাত অপরাধীরা নিজেরাই পালিয়ে চলে যাচ্ছে। সেই দ্বীপটির নামও আমরা টুকটাক জানি, ভানুয়াতুয়া। এখন এটি আমার এখানকার আলোচনার বিষয় নয়। শুধু দর্শকবৃন্দ, রাজ্য জুড়ে যা কিছু ঘটে যাচ্ছে সেই সমস্ত ঘটনাবলী, যেমন এই বীরভূম থেকে হঠাৎ এসটিএফ এর প্রচেষ্টায়, পুলিশের প্রচেষ্টায় বিপুল পরিমাণে সোনা, টাকা, সেই সমস্ত সঙ্গে জড়িত নামগুলো টুলু মণ্ডল, মিনার মণ্ডল, এই সমস্ত তো আমরা শুনলাম। তার সাথে মানুষ একটু উৎসাহী হয়ে কি করতে যায়, একটু পিছনটা খুঁজতে যায়। আচ্ছা, বীরভূম, ও তার মানে হচ্ছে বোধহয় অনুব্রত মণ্ডল। আচ্ছা, অনুব্রত মণ্ডল তিনি নিজে অস্বীকার করছেন যে এর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। আচ্ছা, ভালো কথা। তাহলে অনুব্রত মণ্ডল কিসের সঙ্গে জড়িত ছিল, তার নাম কিসের সঙ্গে জড়িত হয়ে উঠে এসেছিল? গরু পাচার কাণ্ডে। আচ্ছা, গরু পাচার কাণ্ডের সঙ্গে আর কোথায় কোথায় কোন কোন মানুষের যোগাযোগগুলি আছে খুঁজতে গেলেই মানুষ হাতড়াবে, তাই তো। গরু পাচার কাণ্ড মানেই তো আমরা বীরভূম শুনেছি, অনুব্রত মণ্ডল শুনেছি, আর তো কিছু শোনা যায়নি। বা সেখানকার মানুষজন জানে যেখান থেকে ওই ধরনের গরু পাচারের সিন্ডিকেট গুলো চলতো তারা জানে। দক্ষিণ 24 পরগনা করিডোর, উত্তর 24 পরগনা করিডোর না, যে কোনো জায়গা থেকে প্রথমে রাতের বেলা হতো, পরে দিনের বেলা হতো, সেই সমস্ত গরু পাচারের বিরাট বিরাট সিন্ডিকেটের যে সমস্ত মালিক তারা এখানে জড়িত। আচ্ছা, এই যে গোটা টাকাটা, যেত গরু আসতো সোনা, এদিকে ভারতবর্ষের সামগ্রিক যে ব্যবসা, বিদেশি রপ্তানি, তার যে রাজস্ব, সে সমস্ত হাওয়া, সে সমস্ত কিছুই চলে যেত অন্যদিকে। আর একটা কথা তো অত্যন্ত সত্যি, যারা ভাববেন যে আচ্ছা সত্যি কথা, এটা কাটমানি, এই লুট, এই সমস্ত দিয়েই কি এত অর্থ হওয়া সম্ভব? একদমই নয়। এটা সম্পূর্ণ পরিমাণে ডিপ স্টেট ফান্ডিং, সমস্ত রকমের জঙ্গি গোষ্ঠীগুলোর ফান্ডিং এসে হাজির হচ্ছিল এই সমস্ত জায়গাগুলোতে। এখন এইগুলো যারা খবরাখবর রাখেন, একটু খবরের কাগজ বা এই ধরনের খবরগুলোর দিকে একটু নজর রাখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাদের কাছে এই অনুমানগুলো কিন্তু ছিল। আজকের এপিসোডে আপনাদের সামনে তুলে আনতে চলেছি যে এর সাথে লোকসভা অধিবেশনের এই বিলগুলো যেগুলো আসছে, বেশ কয়েকটা পাশ হয়েছে, সেগুলো আর এফসিআরে এখানকার এই ধরনের ধরপাকড়, শুভেন্দু অধিকারীর, মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা করে দেওয়া SIA, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি, এর ঠিক রোল কতটা থাকতে পারে আর কতটা রোলই বা থাকতে পারে এর সাথে গুন্ডা দমন আইনের, আর কেন ছটপট করে কোথায় কে পালিয়েছে আর কারা পালানোর কথা ভাবছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। পালানো আর পালানোর প্রচেষ্টা, এই দেখে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি। কারোর গলা ব্যথা, কারোর চোখে ব্যথা, এখানে চিকিৎসা হবে না, সেখানে চিকিৎসা হবে না, এই করে হাইকোর্টে না হয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। গলা ব্যথা, তাই গলার টেস্টে স্যাম্পেল দেওয়া যাবে না, কিন্তু তিনি কিন্তু আবার ডিজে বাজাতে পারেন, তিনি ডিজে মাস্টার। এই সম্পদ যা কিছু, এই বারবার করে বলতাম, এই যে ডিজে ব্যানার্জিদের কিন্তু বিদেশি বস আছে, বিদেশি বস। এই ধাঁধাটা আপনাদের কাছে রেখে দিলাম। এই ধাঁধাটা বিশ্লেষণ করলে কিন্তু এক বিশেষ কালপ্রিটের কথা পাওয়া যায়। ওই যেমন রবীন্দ্রনাথের
বিভিন্ন রহস্য উপন্যাস বলুন বা রবীন্দ্রনাথের বিভিন্ন রকমের গল্প, তাতে ওই ধাঁধা দেওয়া থাকতো। বিভিন্ন রকমের গুপ্তধনের যে সমস্ত উপন্যাসগুলো গল্পগুলো পাওয়া যায় তাতে ধাঁধা দেওয়া থাকতো। এও ঠিক ওই রকম একটা ধাঁধা। বিদেশি বস, বিদেশি বসেরও আবার বস থাকতে পারে, থাকতে পারে না, আছে। এখন এই যে টাকাটা, এই টাকাটা আসতো হাওলার মাধ্যমে। আরে মশাই, যেখানে কোনো আইনই নেই, বরং সেই সমস্ত অপরাধীদের প্রশ্রয়দাতা বসে রয়েছে খোদ সরকারে, সেখানে আবার আইন কানুন, পিএমএলএ অ্যাক্ট, অর্থের লেনদেন, বেআইনি অর্থ, কালো টাকা, সাদা টাকা, এসব তো মানেই হয় না কিছু, সবটাই তাদের। এরকম একটা জায়গা থেকে যখন হঠাৎ করে তারা বোধহয় কল্পনাও করেন, এটা আমার এখন ভালো করে বিশ্বাস হয়, সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস ভাবেইনি বা এই সমস্ত ডনেরা ভাবেনি যে না চলে যেতে হবে। এ তাদের র্যাডারের বাইরে ছিল, কিন্তু ঘটনা ঘটে গেছে এরকম। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ট্রাম্পস গুলোই এদের কানে এখন অস্বস্তির। তার সাথে যা যা কিছু অবস্থা তৈরি হয়েছে, গত এপিসোডে আপনাদেরকে বললাম যে ওই বন্দে মাতরম বিল বলুন, এখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একের পর এক স্টেপ, বর্ডারের ফেন্সিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাস্তায় ধর্ম পালন করা যাবে না, বক্স বাজানো যাবে না, মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, এই মাইক্রোফোন বলছি, মাইক ব্যবহার করা যাবে না, এই সমস্ত যে নানান রকমের অসুবিধা। ইউসিসি চালু হতে চলেছে, এই সব কিন্তু কিসের, কোন সাম্রাজ্যে আঘাত পড়ছে? সেই বিদেশি সাম্রাজ্যে আঘাত পড়ছে। যারা ভেবেই নিয়েছিল আইসিস সারা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে ধাক্কা খেতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশে এসে ঘাঁটি গেড়েছে। ওদিকে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আবার ভারতে আসার একটা সুযোগ পেয়েছেন আগামী ব্রিক্স বৈঠকে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর। আবার এদিকে কবে শেখ হাসিনা ওদিকে যেতে পারেন, তিনি তার বিরুদ্ধে যে ওখানকার আদালত মৃত্যুদণ্ড দিয়েছে সেটা মাথায় করেই ওখানে ঢুকবেন। তিনি বলছেন ডিসেম্বরে নাকি তিনি ঢুকবেন। আচ্ছা, কিভাবে ঢুকবেন সে তো অনেক পররাষ্ট্র পর্যালোচনার বিষয়। কিন্তু শুধু দর্শকবৃন্দ, আমাদের এই রাজ্যে যে ঘটনাগুলো দুটো পাশ ধরে দেখলে বোঝা যায় যে একটা দিক থেকে সরকারি একটা অংশ বা সরকারি প্রশাসনের একটা অংশ একের পর এক লাগাতার শুদ্ধিকরণের চেষ্টা করে যাচ্ছে এবং তার সাথে সাথে উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে, শিল্প স্থাপন হচ্ছে, বন্ধ শিল্প খুলে যাচ্ছে, সেটা ইন টার্মস অফ এই চটকল, জুট মিল, এই সমস্তগুলো খোলা, ওদিকে চা বাগান খোলা, অন্যদিকে শিল্পের একের পর এক শিলান্যাস, এগুলো যেমন ঘটছে, তেমনি সংকল্পপত্র ধরে ধরে ওই রাষ্ট্রবাদী বিজেপি সরকার যে সংকল্পপত্রে যে ঘোষণাগুলো করেছিল সেগুলো পূরণ করছে। এই অবধি না হয় আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু খালি চোখের পিছনে যে অংশটা থেকে যাচ্ছে সে অংশটা কিন্তু যথেষ্ট ভাববার বিষয়। আচ্ছা, এরা সংখ্যায় কত, এরা ঠিক কোথায় কোথায় আছে? অনুপ্রবেশকারী তো না হয় মানা গেল, আচ্ছা অনুপ্রবেশকারীদের দ্বারা প্রভাবিত হয়ে যে সিন্ডিকেট বলুন বা যে গোষ্ঠী বলুন সেটা যেটা গড়ে উঠেছে সেটার পরিমাণটা কত? ডনের তলায় তার সাঙ্গপাঙ্গ, সেই সাঙ্গপাঙ্গদের উপভোক্তা শ্রেণী। তাহলে ডন মানেই হচ্ছে টাকা, সেই টাকার আমদানি কোথা থেকে? বিদেশ থেকে। এই বিদেশ থেকে এই আসা টাকা ডনের সাঙ্গপাঙ্গদের পুষে রাখায় খরচা, এবং টাকা ছড়িয়ে তার একটি উপভোক্তা শ্রেণীকে তৈরি করে এক একটা পঞ্চায়েতকে তাদের সাম্রাজ্যে পরিণত করা। সেই ডনের বিশাল রিসোর্ট,
সেই ডনের বিশাল বাড়ি, সাম্রাজ্য, সিংহাসন, সুড়ঙ্গ, অস্ত্র, অর্থ সবকিছু। ফলে তারা যারা উপভোক্তা, একদম নিচের যে অংশটা, তারা সেই ডনকেই কি ভাবলো, প্রায় প্রভু বলে ভেবে নিল। এখন এই ডনেদের যখন সাম্রাজ্যে আঘাত পড়ছে, এই উপভোক্তা শ্রেণীটা কিন্তু এখনো সেই রকমটাই থেকে গেছে। তারা বুঝেছে হয়তো আর বেশি দিন ওই ডনের আয়ু নয়। আয়ু নয় অর্থে মানে তার যে কর্মকাণ্ডের আয়ু সেটা হয়তো আর নয়। তার কারণ গুন্ডা দমন আইন, তার কারণে ইউসিসি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম যে আইনগুলো, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এবং রাজ্যের ইন্টেলিজেন্সের একসাথে কাজ করা। তার আরো বড় কারণ হচ্ছে পুলিশের রেকটিফিকেশন, পুলিশ সিস্টেম পাল্টে যাওয়া। হতেই পারে এখনো কিছু কিছু ওই ভিতরে যেমন বসে থাকে, গতকালকের এপিসোডে বলেছিলাম বিভিন্ন দপ্তরে কিছু কিছু ছেঁচড়া বসে আছে, কিছু কিছু এখনো নেই 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 তাও ভাবছে আমি আইপ্যাক, আমি সেই স্বভাব কি করে ত্যাগ করি। এরকমটা এখনো এখনো হয়তো আছে, কিন্তু আর বেশি দিন নেই হয়তো। এটা যারা যারা বুঝছে তারা তারা বুঝছে, আর অনেকেই সেটা বুঝছে না। আর এই বুঝছে নাদের জন্য কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার, থিওরি, ফর্মুলা, এটা কিন্তু আসল। সেই ফর্মুলায় চলছে সরকার, সেই ফর্মুলার বাইরে যেটা সেটা অটোমেটিক ডিলিট হয়েই যাবে। আর সামনে আসছে সেন্সাস, সেই সেন্সাসে তো তথ্য দিতেই হবে, শুধু এসআইআরেই সেটা শেষ নয়। আর যারা মনে করেন যে এরা কি এখানে এইভাবেই থেকে যাবে, তাদের জন্য একটা বড় তথ্য, যেটা আমি গত বেশ কয়েকটা এপিসোড আগেই দিয়ে রেখেছি, গুণে পাওয়া যাচ্ছে, যেটা অনেক সংবাদ মাধ্যমে বলছেন প্রায় 50 লক্ষ বেরিয়ে গেছে। সেটা অতিরিক্ত বাড়াবাড়ি করে বলা মনে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছেন, প্রতিদিন যদি 10,000 হয়, আর ওনার বলা কথাটা যদি এপ্রিলে বলে থাকেন উনি, তাহলে এই পর্যন্ত যদি যোগ করা যায়, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাস যদি 3 লক্ষ করে বেরিয়ে যায়, তাহলে 15-20 লাখ তো বেরিয়ে গেছেই গেছে। এইভাবে যেমন খালি হচ্ছে, তেমনি পাশাপাশি এই যেমন জৈশ-ই মোহাম্মদ জঙ্গি ধরা পড়লো, এ তো সবে সুপ্রভাত, সবে শুরু মাত্র। অনেক কিছু এখনো দেখার বাকি আছে। বলেছিলাম না সুধী দর্শকবৃন্দ, এ হিমশৈলের চূড়া মাত্র। সুধী দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং নোটিফিকেশনটাকে অবশ্যই অন রাখুন। আপনাদের সমর্থন নিয়ে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও আশা করি আপনারা পাশে থাকবেন। রাষ্ট্রবাদকে সমর্থন করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।